চট্টগ্রামে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় থমথমে বাকুলিয়া এক্সেস রোড এলাকা চাঁদাবাজি গোলাগুলিতে অতিষ্ঠ মানুষদের ঘর দোকান সহ পুলিশ ওইখানে দাঁড়ায় রয়েছে মুখে ফায়ার করতেছে বাইরে পাচ্ছি না আমরা 9 মাস পর আবারও খুলছে সেন্ট মার্টিন। সুযোগ নেই রাত্রিযাপনে, 12টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের। ডিসেম্বর জানুয়ারিতে ওখানে রাত্রিযাপনের সরকার ব্যবস্থা করবে। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতি তদন্তে সিডিএতে দুদকের অভিযান, তথ্য প্রমাণ সংগ্রহ, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। চট্টগ্রামে যুবদলের সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের পর থেকে বাকুলিয়া এক্সেস রোডের পরিস্থিতি থমথমে। অজানা শঙ্কায় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। সন্ত্রাস, চাঁদাবাজি, গোলাগুলিতে অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে নারাজ তারা। এদিকে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ 8 জনকে গ্রেপ্তার করলেও উদ্ধার হয়নি অস্ত্র। বাকুলিয়া অ্যাক্সেস রোডের এই ভবনটির ছাদ থেকেই সেদিন গুলি করা হয়েছিল সাজ্জাদকে। প্রত্যক্ষদর্শী এই যুবক ক্যামেরার সামনে না আসলেও বর্ণনা করেন সেদিনকার ঘটনা। ঘটনাস্থলে পুলিশ আসলেও তাদের অস্ত্রবাজি থামেনি। স্থানীয়দের অভিযোগ, ভাঙচুর হওয়া এই ভবনটি ছিল সাজ্জাদ হত্যাকাণ্ডে অংশ নেয়া সোহেল ও বোরহান গ্রুপের টর্চার সেল। এখান থেকেই এলাকায় চাঁদাবাজি, দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তারা। সব জেনেও নীরব থাকত পুলিশ। উল্টো রাত হলে পুলিশ সদস্যরা তাদের সাথে আড্ডায় বসতেন বলে দাবি এলাকার মানুষের। মানুষদের জায়গা জমিন ব্যবসা, যারা যারা ব্যবসা করে ওদের কথা পারতেছে না, ব্যবসা দখল করে ফেলতেছে। মানুষদের ঘর দোকান সহ ইভেন এখানে একটা পুলিশ ওইখানে দাঁড়ায় রয়েছে মুখে ফায়ার করতেছে। ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আতঙ্কে বাকুলিয়া এক্সেস রোড এলাকার বাসিন্দা, দোকানদার ও ব্যবসায়ীরা। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। একটু কথা বলেন। আমি তো থাকি না। না না, আপনি শুধু বলেন। আপনাদের এই যে গোলাগুলি হয়, এগুলো ভয় লাগে না শুনলে? ভয় লাগে না। আমরা বাইরে পাচ্ছি না আমরা কি করবো। এদিকে সাজ্জাদ হত্যাকাণ্ডে মামলা দায়েরের পর ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বরাবর যারা আসামি তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আমরা অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো এবং অস্ত্র উদ্ধার করতে পারবো। সোমবার মধ্যরাতে বিএনপির দুই গ্রুপের সশস্ত্র সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল কর্মী সাজ্জাদ। আল আমিন শেখদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 9 মাস পর পর্যটকদের জন্য আবারও খুলছে সেন্ট মার্টিন। আগামী 1 নভেম্বর থেকে যাতায়াত করা যাবে নয়নাভিরাম এই দ্বীপে। তবে নভেম্বর 1 মাস রাত্রি যাপন করা যাবে না। পর্যটকদের মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। বঙ্গোপসাগরের বুকে 8 বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে গত 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ। অবশেষে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। আগামী 1 নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক এই দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। তবে পর্যটকদের মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। নভেম্বরে পর্যটকরা শুধু দিনের বেলা যেতে পারবেন, রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। ডিসেম্বর জানুয়ারিতে ওখানে রাত্রিযাপনের সরকার ব্যবস্থা করবে, যাত্রীরা থাকতে পারবে। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব।
আপাতত 6টি জাহাজ সেন্ট মার্টিন আসা যাওয়া করবে। পর্যটকদের অবশ্যই ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। জাহাজ সার্ভে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়াছড়া যে BIWTA ঘাট আছে সেখান থেকে সার্ভে। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWTA ঘাটের ওখানেই টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে নভেম্বর মাসে পর্যটকদের রাত যাপনের সুযোগ না দেয়ায় সেন্ট মার্টিনের পর্যটন খাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলছেন দ্বীপটির ব্যবসায়ীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ। সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রাম সার্কিট হাউসে সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ঢাকায় সরকারি বাড়িতে থাকেন, ফেব্রুয়ারির পর সেখান থেকে চট্টগ্রাম চলে যাবেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আমি তো দিনে স্পষ্ট করে বলেছি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। কেউ কেউ নাকি সেফ এক্সিট চাচ্ছে। আমার চট্টগ্রামে বাড়ি নেই, ঢাকা শহরে আমি সরকারি বাড়িতে থাকি, একটা ডুপ্লেক্স বাড়িতে থাকি। ফেব্রুয়ারির পরে এটা চলে আসবো। দর্শক, আজকে চট্টগ্রামে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতি তদন্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA-তে অভিযান চালিয়েছে দুদক। দুদকের অসাধু কর্মকর্তাদের সাথে আবাসন প্রতিষ্ঠানের যোগসাজশ, প্লট গ্রহণের শর্ত লঙ্ঘন সহ বেশ কিছু অভিযোগের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে অভিযান টিম। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়ালে দুর্নীতি না করার অঙ্গীকার বার্তা। যে কক্ষের বাইরে লেখা, দুপুরে সেই কক্ষের ভেতরে চলে দুদকের অভিযান। দুদক অভিযোগ পেয়েছে আবাসিক ভবন নির্মাণের কথা বলে প্লট বরাদ্দ নিলেও গত 20 বছরে সেখানে কোনো কিছুই করা হয়নি। এমনকি বরাদ্দের কাগজ দেখিয়ে ঋণও নিয়েছে প্রতিষ্ঠানগুলো। ঋণ নিতে CDA থেকে তাদের দেয়া হয়েছে অনাপত্তিপত্র। অ্যাপার্টমেন্ট হয়নি এবং আমরা সরজমিনে গিয়ে দেখলাম যে ওখানে থার্ড পার্টি একটা সুপার শপ এবং একটা হচ্ছে মেকানিক দোকান করে রাখছে। এগুলো কে করছে এই সংক্রান্ত কোনো রেকর্ডপত্র কোনো রেকর্ডপত্র নাই, বাইরে কোনো রেকর্ডপত্র নাই। আমরা এটা খুঁজে দেখবো এখানে তাই যাতে অবহেলা আছে কিনা, এটা দেখে আমরা পরবর্তী যে কার্যক্রম সেটার জন্য আমরা কমিশন বরাবর সুপারিশ করব। বহুমুখী অনিয়ম দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কয়েক ঘন্টা ধরে এই সংস্থার বিভিন্ন দপ্তরে ঘুরে তথ্য প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করে দুদক। তবে CDA-র ভূসম্পত্তি বিভাগের দাবি, নিয়মনীতি মেনেই বরাদ্দ দেয়া হয়েছে। যথাযথ নিয়মই এটা করা হয়েছে। মন্ত্রণালয়ের কাছ থেকে রেড নিয়ে, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বোর্ডে দেওয়া হয়েছে, বোর্ডে দিয়ে বোর্ড থেকে এটা নিলাম হয়েছে, নিলামের সর্বোচ্চ দরদাতাকেই দেওয়া হয়েছে এবং তারপরে সে সমুদয় টাকা পরিশোধ করছে। সমুদয় টাকা পরিশোধ করে আপনার লিজ দলিল সে গ্রহণ করছে। পরে CDA-র 4 জন সার্ভেয়ারকে নিয়ে অভিযোগ ওঠা 3টি প্লট পরিদর্শন করে দুদকের অভিযান টিম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের ভেতর মিলল মা ও 1.5 বছরের শিশু কন্যার মরদেহ। দুপুরে পৌরসভা এলাকার কামাল ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবারের দাবি, কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আফরোজা আফরিন। সকালে তার শিশু কন্যা আয়েশাকে গোসল করানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সারা শব্দ না পেয়ে স্বজনরা পুলিশে খবর দিলে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, প্রথমে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর আত্মহননের পথ বেছে নেন আফরিন। নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে আসার জন্য বিএনপি সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের হালি শহরে রাবেয়া বসরি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ, স্কুল কলেজে ল্যাব স্থাপন ও কারিগরি শিক্ষা চালু করবে। শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি।
বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন দলটির নেতাকর্মীরা। হাটহাজারীর বটতল বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে জালালাবাদ ওয়ার্ড বিএনপি। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক নির্বাচন সামনে রেখে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সি ইউনিট আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিকতা দূর করে নীতি, আদর্শ ও দেশপ্রেমের রাজনীতি করার আহ্বান জানান তিনি। ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের গুলিতে ৩ যুবক মৃত্যুর প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে শহরের বনরূপা এলাকায় শুরু হয় এই কর্মসূচি। সেখানে বক্তারা বলেন, দেশে বিদেশে পার্বত্যাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তা প্রমাণে সুকৌশলে আখ্রু মার্মা, আথু ইপ্রু মার্মা ও থইচিং মার্মাকে হত্যা করে ইউপিডিএফ। এর মাধ্যমে পার্বত্য এলাকা উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে তারা। দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর থেকে বের হয়ে শোভাযাত্রাটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি সহ দলটির নেতারা বক্তব্য রাখেন। স্বাধীনতা, সমতা ও উন্নয়ন এবং জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠাই দলের লক্ষ্য বলে জানান নেতারা। পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামে স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেশেন্ট ফোরামের উদ্যোগে এভারকেয়ার হাসপাতাল মিলনায়তনে এই সভায় বিশেষজ্ঞরা স্ট্রোকের প্রাথমিক উপসর্গ দ্রুত শনাক্ত করলে এবং সাথে সাথে চিকিৎসা নিশ্চিত করলে রোগীর মৃত্যুর ঝুঁকি কমে যায়। তাই এটির কারণ ও প্রাথমিক উপসর্গ সম্পর্কে গণসচেতনতা তৈরির আহ্বান জানান তারা। সভায় নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, আজকে চট্টগ্রামে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজের খবর। সমতায় ফেরার মিশনে আজ উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে প্রথম ম্যাচের ভুল সূত্রে পরের ২ ম্যাচের টানা জয় তুলে সিরিজ জিততে চায় বাংলাদেশ। এই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন, মিডল অর্ডার আর বোলিং ডিপার্টমেন্ট হতে পারে রদবদল। এদিকে সবশেষ ৮ সিরিজের ৭টিতেই হারের স্বাদ পাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ম্যাচে জয় তুলে জিততে চায় আরেকটি সিরিজ। সাগরিকার ৬ নম্বর উইকেটে হবে ম্যাচ। যদিও প্রথম ম্যাচ হয়েছিল ৪ নম্বরে, তবে পিচ বদলালেও উইকেটের চরিত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যে উইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চট্টগ্রামের দ্বিতীয় টি-20 কভার করছেন সহকর্মী হাসিনুর রহমান। সবশেষ তথ্য তার কাছ থেকে জেনে নেব। হাসিনুর, এই ম্যাচকে ঘিরে দর্শক উন্মাদনা তো অবশ্যই দেখছেন আপনি। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগারদের পরিকল্পনা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এই ম্যাচকে ঘিরে প্রচুর দর্শকের আগ্রহ আছে। প্রথম ম্যাচে যেমন গ্যালারি ফুল দর্শক ছিল, এই ম্যাচেও যে পরিমাণ দর্শক মাঠে এসেছে এবং এখনও বেশ কিছু পরিমাণ দর্শক বাইরে আছে, সেটা এক্সপেক্ট করা যেতেও পারে যে ফুল হাউস হবে এবং গ্যালারি পরিপূর্ণ থাকবে। বাংলাদেশের পরিকল্পনা বলতে ম্যাচে টস হয়ে গেছে ইতিমধ্যেই। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচেও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ আগে বোলিং করবে। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আছে। এর আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে নুরুল হাসান সোহান, তাকে রিপ্লেস করেছেন জাকের আলী অনেক। মাত্র একটা ম্যাচ তিনি দলের বাইরে ছিলেন এবং তার পরবর্তীতে আবারও জাকের দলে ফিরল। এটা নিয়ে নিশ্চিতভাবেই অনেক আলোচনা সমালোচনা হবে, স্পেশালি সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমেও হবে এটা নিশ্চিত। তবে জাকের যদি পারফর্ম করতে পারেন ব্যাট হাতে, তাহলে আমার মনে হয় সেই সব সমালোচনাগুলো বন্ধ হয়ে যাবে। মিডল অর্ডারে একটা চেঞ্জ আমরাও প্রত্যাশা করছিলাম, কিন্তু সেটা সোহানের চেয়ে শামীমে হওয়ার সম্ভাবনাটা বেশি বলে ধরা হচ্ছিল। তবে সোহান হওয়াতে, সোহান কিন্তু লাস্ট ৭-৮টা ইনিংসে, আমি যদি যতদূর আমার মনে আছে ৫-৬টা ইনিংসে তিনি নট আউটই ছিলেন। তো তার বাদ পড়াটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন বা বিতর্কের জায়গা থেকেই থাকে। বোলিংয়ে চেঞ্জ করা হয়নি, যেহেতু গত ম্যাচে তানজিম সাকিব লাস্ট ওভারটা খুব এক্সপেন্সিভ ছিলেন, কিন্তু শুরুতে খুব একটা খারাপ করেননি এবং তিনি যেহেতু ভালো ব্যাটিংও করেছেন, সেই জায়গা থেকে হয়তো তিনি থেকে গেছেন একাদশে।
এই ম্যাচেও বাংলাদেশ যদি এক্সট্রাঅর্ডিনারি ভালো বোলিং করে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে যত কমে আটকে রাখা যায় সেটা তো যায়। এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 165 রান করেছিল 3 উইকেটে। প্রত্যাশা করব বাংলাদেশ এই ম্যাচে তাদেরকে আরও কম ব্যবধানে আটকে দেবে এবং সেটা করতে হলে পাওয়ার প্লেতে সাফল্য পাওয়াটা জরুরি। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে কিন্তু কোনো উইকেট হারায়নি, অর্থাৎ প্রথম 6 ওভারে। তো বাংলাদেশের সেই জায়গাটা ক্লিক করতে হবে এবং গত ম্যাচের খুব সম্ভবত 13তম ওভারে তাসকিন পরপর 2 বলে 2টি উইকেট নিয়েছিলেন এবং এর পরবর্তীতে ম্যাচের বাকি সময় কিন্তু আর কোনো 7 ওভারে উইকেট হয়নি। শেষ 4 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 3 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 52 রান তুলেছিল। তো সেই যেই দুর্বলতার বিষয়গুলো আছে সেগুলোতে কাজে লাগাতে হবে। স্লগ ওভারে মুস্তাফিজকে যতটা ইউজ করা যায় সেটা মাথায় রাখতে হবে। তানজিম সাকিবও খারাপ করেন না স্লগ, এবং শুরুতেই পাওয়ার প্লেতে উইকেট পাওয়াটা খুব জরুরি। আমার মনে হয় 140-45-এর মধ্যে যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে পারে, আমাদের ব্যাটার যে একটা অফ ফর্ম যাচ্ছে তাহলে তারা অনেকটা কমফোর্টেবল ফিল করবে। তবে এখানে কিন্তু 160, 65, 70 রানও চেস করা সম্ভব। এটা ভালো ব্যাটিং উইকেট, কিছুটা স্লো, আমি বলবো না ঢাকার মতো ছিল, কিছুটা স্লো হয়ে আসে, তবে সেটাতে একটু সেট হয়ে খেললে টাইমিংটা ঠিকঠাক করে নিলে সেটা হয়। এবং বাংলাদেশ যেহেতু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে, বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ থাকছে যে দ্বিতীয় ইনিংসে ডিউ ফ্যাক্টর কাজ করে। গত ম্যাচে দেখেছি প্রথম 10 ওভারের পর বলটা অনেকটা ভিজে যায়, তখন কিন্তু বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়, স্পিনাররা প্রত্যাশিত টার্ন করতে পারেন না, পেসাররাও লাইন জি বুঝতে পেরেছি। হাসিনুর অনেকগুলো তথ্যই আমাদেরকে দিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। ভিন্নধর্মী এই ম্যারাথনের আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগ। অংশ নেন 2 শতাধিক চিকিৎসক। মেডিকেল মাঠ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। ম্যারাথনের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রামের রাউজানে ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে 6 নম্বর ওয়ার্ড। ভট্টপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাই ব্রেকারে 5-3 গোলে 7 নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ক্রীড়া চর্চার বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা। এম আব্দুল ওহাব ফাউন্ডেশন আয়োজিত টুর্নামেন্টে 12টি দল অংশ নেয়। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।